ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। আমার গায়ে হলুদের দিন মানে বিয়ের দিন সকালে খবর আসে ছেলের শরীরে পক্স উঠেছে। আর যেমন তেমন পক্স না, সারা শরীরে ভরে গেছে, বেশি উঠেছে মুখে, তাই বিয়ের ডেটটা সেই জন্য পেছানো হয়েছে। ছেলে বিদেশে থাকে, তাই ছুটিও কম, তাই সুস্থ হওয়ার কিছুদিন পরই ওই বাড়ি থেকে লোকজন আসে বিয়ে ডেট ঠিক করতে, সাথে ছেলেও আসে। কিন্তু আমার বাবা মা থেকে শুরু করে প্রতিবেশী যারা ছিল সবাই আগে যেমন খুশি ছিল ছেলেকে দেখে, আজ তার পুরো উল্টো। ছেলেকে দেখে সবাই কানাঘুষা শুরু করেছে। ছেলের মুখে এত খারাপ পক্সের দাগ উঠেছে যে বলার মতো না, মানে মুখটা চেনাই যাচ্ছে না। তাই আমার পরিবারের সবাই ডিসিশন নিল বিয়েটা ভেঙে দেবে। আর আশেপাশে সবাই তাই বলল এর থেকে অনেক ভালো ছেলে পাবি তুই, না করে দে তুই তাদেরকে। কিছুক্ষণ পর ছেলে পক্ষ থেকে আমার বাবা একজনকে ডেকে নিয়ে বলল, আমার মেয়েকে আপনাদের ছেলের সাথে বিয়ে দিতে পারছি না বলে খুব দুঃখিত, কিছু মনে করবেন না। আমার এত সুন্দর মেয়ে আপনাদের ছেলের সাথে যদি বিয়ে দিই, রাস্তাঘাটে যেই দেখবে সেই নানান কথা বলবে, লোকে হাসবে, বলবে কি সুন্দর মেয়েটাকে এমন একটা ছেলের সাথে বিয়ে দিয়েছে ওর মা বাবা, সেই জন্য আমাকে ক্ষমা করবেন। সাথে সাথে ছেলের বাবা বলে উঠল, দেখেন এটা তো আমাদের ছেলের নিজের ইচ্ছাতে হয়নি, ভগবান দিয়েছে। আর এভাবে বিয়েটা ভাঙবেন না, আমাদের মান সম্মানের ব্যাপার, লোকে কি বলবে। তাছাড়া ছেলেটাকে সবাই যখন বিয়ের কথা জিজ্ঞেস করবে তখন ও কি বলবে, কত ছোট হয়ে যাবে সবার সামনে ও। আর এই আমাদের সাথে প্লিজ এরকম করবেন না দাদা। কিন্তু বাবা তাদের কোনো কথা শোনেননি। পরে আমি সবার সামনে গিয়ে লজ্জা শরমের মাথা খেয়ে বললাম, বাবা আমি এই ছেলেকে বিয়ে করব। তুই বেশি বুঝিস, আমার কথার উপরে কথা বলিস, তুই কি বুঝিস, তুই এই বিয়ে সম্পর্কে বুঝিস, বিয়ে জিনিসটা কেমন? আমি উত্তরে বললাম, বাবা তার এই সমস্যাটা না হয় যদি আমার হতো, তখনও কি এইভাবে বিয়েটা ভেঙে দিতে না তো। তাহলে তাছাড়া বিয়ের পরেই যদি এমন হতো তাহলে কি আমি তাকে ডিভোর্স দিয়ে দিতাম? বিয়ের পরেও কি এমন হতে পারতো না? আমি এই ছেলেকেই বিয়ে করব। বাবা আমাকে অনেক বোঝানোর চেষ্টা করে, সাথে মাও, কিন্তু আমি আমার কথায় আটকে রয়েছি। আমি এই ছেলেকেই বিয়ে করব। আমি সেই দিন জাঙ্কুকে চোখে জল দেখতে পেয়েছিলাম। আমি কথা দিলাম আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আপনার চোখে জল আসতে দেব না। আজই আপনার শেষ কান্না। মা আমাকে ফিসফিস করে বলে, আরেকবার ভেবে দেখতে, এর থেকে তুই ভালো ছেলে পাবি। আমি উত্তরে বললাম, আমার ভাবাভাবি শেষ মা, বিয়ের দিন তারিখ ঠিক করো। জাঙ্কুকের বাড়ির লোকজন পরের দিন ডেট ফাইনাল করলো। তাদের ভয় যদি আমার মত চেঞ্জ হয়ে যায়। জাঙ্কুকরা চলে গেল। আমাকে এতক্ষণে সবাই অনেকবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু আমি আমার ডিসিশনে ফাইনাল। পরের দিন জাঙ্কুকের বাড়ি থেকে সবাই যখন জাঙ্কুককে গায়ে হলুদ লাগিয়ে আসে, তখন জাঙ্কুককে নিয়ে সবাই বাজে কথা বলছিল। এতে আমার কোনো যায় আসে না, আমি এক কান্দে ধরছি তো আরেক কান্দে বের করে দিচ্ছি। গোধূলি লগ্নে আমাদের বিয়ে। জাঙ্কুক বিয়ে করার আগে আমার সাথে একবার কথা বলতে চাইছে, কিন্তু প্রথমত আমার বাড়ির লোক সেটা মানতে চাইছিল না। যখন আমার এই কথাটা কানে আসে, সাথে সাথে আমি জাঙ্কুকের সাথে কথা বলতে চাই, তখন আমার বাড়ির লোক আর কিছু বলতে পারে না আমার মুখের উপর। আমি তখন বধূ বেশে বসে আছি, আর জাঙ্কুক এসে আমাকে বলে, আরেকটা বার ভেবে দেখলেও পারতেন, আমি দেখতে কুৎসিত হয়ে গেছি, আমি আর আগের মতো নেই, চাইলে আপনি এখনো আপনার মত চেঞ্জ করতে পারেন, প্লিজ যদি করুণা করে আপনি আমাকে বিয়েটা করতে চান তাহলে বন্ধ করে দিন এই বিয়ে। আমি কারোর করুণা নিয়ে বাঁচতে চাই না। আমি শুধু একটাই প্রশ্ন করব আপনাকে, জি করুন, আমাকে কি আপনার পছন্দ না? এসব কি বলছেন আপনি? আপনাকে আমি যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই আপনাকে আমার ভালো লেগে গিয়েছিল, তাই তো আপনার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠালাম। তাহলে চুপচাপ থাকুন, যা হচ্ছে হতে দিন। কি কিন্তু আর কিছু কি বলবেন? বাসর ঘরে শুনবো, আর এখন আপনি যান। যা হোক আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে চলে যেতে লাগলো। তারপর হঠাৎ কি যেন মনে করে পেছন ফিরে তাকিয়ে আমাকে বলল, শুনুন, আপনাকে না বউ সাজে খুব মায়াবী আর সুন্দর লাগছে। আমি একটা মুচকি হাসি দিলাম। জাঙ্কুকও চলে গেল বিয়ের আসরে, আর অবশেষে হয়ে গেল আমাদের বিয়ে। বিয়ের পর আমি মা বাবা সবাইকে বিদায় জানিয়ে জাঙ্কুকের সাথে জাঙ্কুকদের বাড়িতে চলে আসি।
সবাই আমাকে বরণ করে নেয়। জাংকুকদের বাড়িতে সবাই অনেক খুশি আমাকে পেয়ে। জাংকুকের বন্ধুরা সবাই গাঁদা ফুল এবং গোলাপ ফুল দিয়ে বাসর ঘর সাজাচ্ছে। অনেক রাত হয়ে গেল। জাংকুকের বৌদি আমাকে জাংকুকের রুমে দিয়ে আসে। আমি ফুল সাজানো খাটটার মাঝখানে গিয়ে বসি। পাশেই ফুল দিয়ে লেখা ছিল জাংকুক প্লাস তেয়ং। লেখাটা দেখে কেমন যেন অদ্ভুত সুন্দর অনুভূতি কাজ করছে। আর তখনই জাংকুক রুমে ঢুকলো। সে রুমে ঢুকতেই তার প্রথম কথা ছিল, আচ্ছা আমি কি খাটে এসে বসবো নাকি ফ্লোরে শুয়ে পড়বো? না মানে অনেক রাত হয়েছে তো, আপনি অনেক টায়ার্ড, তাই আর কি বলছিলাম। ঘুমিয়ে পড়ুন তাহলে, আমিও ঘুমিয়ে পড়ি। কিন্তু কোথায় যাবো আমি? আমি এবার প্রচুর রেগে গেলাম। রেগে গিয়ে বললাম, রুমের বাইরে গিয়ে ঘুমা তুই, একদম রুমে ঢুকবি না, একদমই না। জাংকুক এবার দৌড়ে এসে আমার কাছে বলল, রাগ করেছো? আচ্ছা সরি, বসি তাহলে। বাবা, এখন দেখছি আপনি থেকে তুমি। তুমি যদি আমাকে আপনি থেকে একেবারে তুইতে নেমে আসতে পারো, আমি তো সেখানে তুমি বলতে পারি, তাই না? আম সরি। জাংকুক আমার ডান হাতটা ওর বুকের মধ্যে শক্ত করে ধরল আর বলল, আমার জীবনে আসার জন্য অনেক ধন্যবাদ তোমাকে। দেখতে দেখতে আমাদের বিয়ে 6 মাস কেটে গেল। জাংকুক আবার বাইরে চলে গেছে, কিন্তু সবাই আমাকে এই কয়েকদিনে জিজ্ঞেস করেছে আমাদের বেবি হয়নি কেন, নাকি বেবি নেইনি। মানুষ যেন পারে বটে। দেখতে দেখতে কেটে গেল 2 বছর। 2 বছর পর জাংকুক আবারও দেশে ফিরেছে। আমার কাছে এই 2 বছরটা 2 যুগ মনে হচ্ছে। আমরা এবার বেবি নেওয়ার প্ল্যান করছি, কিন্তু কেন হচ্ছে না? আমাদের বাড়ির লোকজন সবাই আমাকে বেবি নেওয়ার কথা বলছে। আমি তাদের বলেছি ভগবান দিলে হবে। আমি এবার খুব চিন্তায় পড়ে গেলাম। গতবারও হলো না বেবি, এবারও হচ্ছে না। কেন হচ্ছে না? ভগবান কেন দিচ্ছে না? এখন লোকজন বলা বলি শুরু করেছে পক্সের কারণে নাকি জাংকুকের প্রবলেম হয়েছে, তাই নাকি আমাদের বেবি হচ্ছে না। গ্রামের লোকজনও পারে বটে, কী সব কুসংস্কার নিয়ে পড়ে আছে এরা। জাংকুকে একদিন একজন ডেকে বলল, ডাক্তার দেখাও ভাই, যদিও তোমার কোনো সমস্যা থেকে থাকে, যে অসুস্থ হয়েছিলে তুমি। জাংকুক বাড়ি এসে আমাকে বলে, রেডি হও, ডাক্তারের কাছে যাব। আমি ভয় পেয়ে গেলাম। কি হয়েছে তোমার? কিছু হয়নি, বেবির জন্য ডাক্তারের কাছে যাব আমরা দুইজনে, চলো যাই। এত তাড়াহুড়োর কি দরকার? ভগবান যখন চাইবেন তখন হবে, তবুও ডাক্তারটা একবার দেখানো দরকার। আমি আর জাংকুক ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার আমাদের কিছু টেস্ট দিলেন। টেস্টগুলো করে আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি। আচ্ছা যদি শোনো আমি কখনো বাবা হতে পারবো না, তাহলে তুমি কি আমায় ছেড়ে চলে যাবে? ধুর, কিসব কথা বলছো তুমি? দেখবে আমাদের এসব সমস্যাই হবে না, এমনিতেই কনসিভ হচ্ছে না, পরে ঠিক হবে। আর আমি তোমায় কোনোদিনও ছেড়ে যাব না, রেজাল্ট যাই আসুক না কেন, কোনোদিনও যাব না। এর মধ্যে আমাদের রিপোর্ট চলে আসে। আমরা রিপোর্টগুলো নিয়ে ডাক্তারের কাছে যাই। ডাক্তার রিপোর্টগুলো দেখতে দেখতে বললেন, একটা ব্যাড নিউজ আছে। রিপোর্টগুলো হাতে নিয়ে দেখতে দেখতে বললেন, একটা ব্যাড নিউজ আছে। আমি জাংকুকের দিকে তাকালাম। জাংকুকও দেখি আমার দিকে তাকিয়ে। তবে আমার কেন যেন মনে হচ্ছে জাংকুকের কোনো সমস্যা নেই। যদিও কোনো সমস্যা থেকে থাকে সেটা আমারই হবে, জাংকুকের না। আমি জাংকুকের হাতটা শক্ত করে ধরলাম। ডক্টর বললেন, মিসেস তেয়ং, আপনার জরায়ুতে একটা সমস্যা আছে, আর সেই জন্য আপনার বেবি কনসিভ হচ্ছে না। আপনার হাজবেন্ডের সব রিপোর্ট নর্মাল, তার কোনো সমস্যা নেই। তবে ট্রিটমেন্ট এখন থেকে শুরু করতে হবে আপনার। এখন থেকে ট্রিটমেন্ট শুরু না করলে আপনার জীবনে ঝুঁকি হতে পারে, আর আপনি তাহলে কোনোদিন মা হতে পারবেন না। কথাগুলো শুনে আমি জাংকুকের হাতে ছেড়ে দিলাম। জাংকুক আমার দিকে তাকিয়ে অবাক হলো। সে নিজেই আমার হাতটা শক্ত করে ধরলো আর ডাক্তারকে বলল, আপনিও ট্রিটমেন্টের ব্যবস্থা করুন, আর এখন থেকে শুরু করব ট্রিটমেন্ট। আমরা ডাক্তারের রুম থেকে বের হলাম। বের হয়ে আমি হাওমাও করে কাঁদতে শুরু করলাম। জাংকুক আমাকে শক্ত করে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলল, কিছু হবে না তোমার, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি কান্না জড়িত কণ্ঠে জাংকুককে বললাম, আমি কি মা হতে পারবো না জাংকুক? আমি কি তোমাকে বাবা ডাক শোনাতে পারবো না কখনো? কে বলেছে তুমি মা হতে পারবে না? অবশ্যই পারবে, আমরা দুজনে মা বাবা হব। এবার তুমি একটু শান্ত হও, বাড়ি যেতে হবে আমাদের। আর খবরদার, বাড়ির কেউ যেন আজকের এই বিষয় সম্পর্কে না জানে, তাহলে কিন্তু তোমার একদিনকে আমার একদিন। চিকিৎসা করলেই সব ঠিক হয়ে যাবে, বুঝছো? মন খারাপ করো না। জাংকুক আমাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি নিয়ে আসে,
কিন্তু আমার মন তো মানে না। কেটে যায় কিছুদিন, আমার ট্রিটমেন্ট চলছে। আশেপাশে সবাই বলছে সুখবর কবে পাচ্ছি, আমি কোনো উত্তর দিতে পারি না। জাংকুক আমাকে টাইম টু টাইম ওষুধ খাওয়ায়, অনেক খেয়ালও রাখে আমার। একদিন রাতে জাংকুককে আমি বলি, শোনো। বলো। বলছিলাম কি, আর কতদিন আমরা এভাবে আমাদের এই সমস্যাটা লুকিয়ে রাখবো? তাছাড়া একদিন না একদিন তো সবাই জানবেই, ততদিনে তুমি সুস্থ হয়ে যাবে। এত চিন্তা করো না তো। আমি চাই না মানুষ তোমাকে বাজে কথা বলুক। আমি মানসিক আর শারীরিকভাবে অসুস্থ বলে জাংকুক আরও কিছুদিনের জন্য ছুটি নেয়, যাতে আমার একটু ভালো লাগে। দেখতে দেখতে আরও কিছুদিন কেটে গেল। আমার ট্রিটমেন্টের অনেকগুলো দিন হয়ে গেল। আজ ডাক্তারের কাছে যাব টেস্টের রিপোর্টগুলো আনতে, যে আমার এখন কেমন অবস্থা। আমি টেস্টগুলো করে জাংকুকের সাথে বাইরে অপেক্ষা করছি। জাংকুক, আজ যদি রিপোর্টে আসে আমি আর কোনোদিন মা হতে পারবো না, আর আমার সমস্যার কোনো উন্নতি হয়নি, বা যদি বলে আমি আর বেশি দিন বাঁচবো না, বাকি কথাগুলো বলার সময় জাংকুক আমার মুখ চেপে ধরে বলে, আমার বাচ্চা কাচ্চা লাগবে না, তুমি হলেই যথেষ্ট। আমি বাচ্চা ছেড়ে বাকি জীবন কাটিয়ে দেব, আমার শুধু তুমি লাগবে, আর কিচ্ছু না। আমি সেদিনই বুঝেছিলাম জাংকুক আমাকে কতটা ভালোবাসে। কিন্তু আমি জানি জাংকুকের বাবা হওয়ার অনেক শখ। আসলে এটা প্রত্যেকটা ছেলেরই ইচ্ছা যে সে বাবা ডাক শুনবে। তাছাড়া জাংকুক বাচ্চাদের খুব ভালোবাসে, আর আমার কারণে যদিও বাবা ডাক থেকে বঞ্চিত হয়, তবে আমি সেটা মানব কী করে? এভাবে ভাবতে ভাবতে রিপোর্ট চলে আসে। আমরা রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যাই। ডাক্তার আমাদের বসতে বললেন। তিনি রিপোর্টগুলো দেখছেন। রিপোর্টগুলো দেখা শেষ হলেই তিনি একবার জাংকুকের দিকে তাকান, তো একবার আমার দিকে তাকান। আমি ডাক্তারকে জিজ্ঞেস করি, রিপোর্টে কি এসছে ডক্টর? তিনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, কথাটা কীভাবে বলবো বুঝতে পারছি না, তবে চাইলে এখন আপনি মা হতে পারেন। কিন্তু কিন্তু কি ডক্টর? মিস্টার জাংকুক, আপনি যদি সন্তান চান তাহলে তেয়ংয়ের জীবনে ঝুঁকি পড়ে যাবে। তবে ও এখন চাইলে সন্তান নিতে পারে, কিন্তু যদি আপনি ওকে বাঁচাতে চান, ওকে পুরোপুরি সুস্থ দেখতে চান, তাহলে ওর জরায়ুটা কেটে ফেলতে হবে অতি শীঘ্রই। এটা অপারেশন করতে হবে। তাহলে আপনার স্ত্রী বেঁচে যাবে, পুরোপুরি সুস্থ হয়ে যাবে, কিন্তু কোনোদিনও আর মা হতে পারবে না। আর যদি অপারেশন না করেন, তাহলে আপনার স্ত্রী ধীরে ধীরে মৃত্যুর দিকে এগোতে থাকবে। এখন আপনার উপর ডিসিশন মিস্টার জাংকুক, আপনি কি চান, স্ত্রী নাকি সন্তান? জাংকুক আমার হাতটা আরো শক্ত করে ধরে। কয়েক সেকেন্ডের মধ্যে সে এক নিঃশ্বাসে বলে, ডক্টর, আমার স্ত্রীকে লাগবে, আপনি অপারেশনের ব্যবস্থা করুন। আমি এই মুহূর্তে কোনো কথা বলতে পারছিলাম না। আমার চোখ থেকে শুধু টপ টপ করে জল পড়ছিল, আর আমি ভাবছিলাম এই মানুষটা আমাকে কত ভালোবাসে, এত ভালোবাসা আসে কি করে? ডক্টর আমাকে বললেন, আচ্ছা তাহলে আপনারা আগামী পরশু আসুন, তাহলে আমি সব ব্যবস্থা করে রাখবো। আর তেয়ং, তুমি এই মেডিসিনগুলো কন্টিনিউ করো কয়েকদিন, ঠিক আছে? তাহলে ডক্টর, আসছি। আমি স্তব্ধ হয়ে যাই। জাংকুক আমাকে ধরে বাড়ি নিয়ে আসে। আমার শ্বশুর বাড়ির লোকজন জাংকুককে জিজ্ঞেস করে আমার কি হয়েছে। জাংকুক বলে একটু শরীর খারাপ লাগছে ওর। রাত হয়ে যায়। আমি সবার সাথে খেতেও আসিনি, যার জন্য জাংকুক আমার জন্য আলাদা প্লেটে করে খাবার নিয়ে আসে। এই যে বউটা, তাড়াতাড়ি উঠে বসো, খেয়ে নাও, তারপর ঘুমিও। আমার খেতে ইচ্ছা করছে না জাংকুক। আমি নিজের হাতে খাইয়ে দেবো আমার বউটাকে, তবুও খেতে ইচ্ছা করবেন না। আমি শোয়া থেকে উঠে বসে জাংকুককে জড়িয়ে ধরলাম আর কাঁদতে কাঁদতে বললাম, জাংকুক, আমার সাথে এটা কেন এরকম হয়? আমি তো একটা ছোট রাজকন্যার স্বপ্নই দেখেছিলাম, যার চোখ হবে তোমার মতো, হাসিটা হবে আমার মতো, নাকটাও হবে তোমার মতো, শুধু ঠোঁটটা হবে আমার মতো। তাহলে কেন আমার সাথে কেন এমন হলো? আমার স্বপ্ন কি পূরণ হবে না? আমি কি নিজেকে রক্ষা করতে গিয়ে আমার স্বপ্ন ধ্বংস করে ফেলবো? আমি পারবো না জাংকুক। আমি হসপিটালে যাচ্ছি না, আমি মা হব। আমার একটা মেয়ে লাগবে। তে এমন করো না, আমরা একটা বাচ্চা অ্যাডপ্ট করব। কত মানুষেরই তো বাচ্চা হয় না, তারা কি সুখী নেই? আমরা সুখে থাকবো। পারবে না এইভাবে জীবন কাটাতে? আমি শুধু তোমাকে চাইতে, আমার আর কিচ্ছু লাগবে না। জাংকুক আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদছে আর কথাগুলো বলছে। আমিও কাঁদছি আর ভাবছি ওর মতো জীবনসঙ্গী পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। শোনো, আমরা যে অপারেশন করব এটা কাউকে বলবে না? এখন কিচ্ছু বলবো না। আমি যখন বিদেশ থেকে ফিরবো তখন যা বলার আমি সবাইকে বলবো। তোমাকে এই নিয়ে মাথা ঘামাতে হবে না।
অপারেশনের আর 3-4 দিন বাকি। আমি আর তুমি হসপিটালেই থাকবো, তারপর আমরা তোমাদের বাড়ি যাব। তুমি একটু সুস্থ হলেই তারপর এই বাড়িতে আসবো, কেমন? মাকে বলে যাবে তোমাদের বাড়ি বেড়াতে যাচ্ছি। হাসপাতালের কথা যেন কেউ না জানতে পারে। এবার খাবে আসো। জাঙ্কুক আমাকে জোর করে নিজের হাতে খাইয়ে দেয়। এরপর ডাক্তারের কথা অনুযায়ী আমার হসপিটালে যাই। জাঙ্কুক ওর বাড়ি বলে আসে আমাদের বাড়ি বেড়াতে যাচ্ছি। হসপিটালে বসে আছি আমি, ডক্টর আমাকে ডেকেছেন। জাঙ্কুক, আমি কি সত্যি যাব? তুমি কি ভেবে দেখো আরেকবার যে আজকের পর কিন্তু আমি চুপ, কিছু বলতে হবে না। আমার শুধু তোমাকেই লাগবে, ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। আমি ডক্টরের কাছে যাওয়ার আগে জাঙ্কুকে একবার শক্তভাবে জড়িয়ে ধরলাম। জাঙ্কুক আমার কপালে চুমু খেয়ে বলল, ভালোবাসি। জাঙ্কুক এবার দেশের বাইরে চলে গেছে। এর মাঝে কেটে গেছে অনেকগুলো দিন। আমিও আছি আমার মতো। জাঙ্কুক প্রতিদিন আমাকে ফোন দেয়, আমার খোঁজ খবর নেয়, আমাকে সান্ত্বনা দেয়, আমাকে বোঝায় আর বলে খবরদার কেউ যেন কিছু না জানে আমি আসা পর্যন্ত। হঠাৎ একদিন জাঙ্কুকের মা জাঙ্কুককে ফোন করে আর জাঙ্কুক ফোনটা রিসিভ করতেই সেন্সলেস হয়ে পড়ে যায়। এরপর হঠাৎ একদিন জাঙ্কুকের মা জাঙ্কুককে ফোন করে আর জাঙ্কুক তার ফোন রিসিভ করতেই সেন্সলেস হয়ে যায়। জাঙ্কুক ডিউটিরত অবস্থায় ছিল আর ঠিক তখনই জাঙ্কুকের মা জাঙ্কুককে ফোন করে বলে, তোরা কিভাবে আমাদের সাথে এত বড় কথা লুকাতে পারলি? আমি না তোর মা, আমার কি জানার কোনো হক নেই? আর সবার কথা বাদই দিলাম, কিন্তু আমাকে তো অন্তত জানানো উচিত ছিল তোর। আসলে মা হয়েছে কি, থাক আর কিচ্ছু বলতে হবে না। আমি কি আপন নাকি তোর যে বলা লাগবে আমাকে? আমি কে, আমাকে সব বলবি তুই? আচ্ছা মা, তে কি তোমাকে সব বলেছে? না বললেও তো বুঝতাম, তুই বলিসনি কিন্তু ও তো বলেছে। কিন্তু না, ও নিজে কিছুই বলেনি, বরং আমাদের থেকে লুকিয়ে রেখেছে। আচ্ছা, তোদের সন্তান কি আমাদের কিছুই না? তোদের সন্তান কি আমাদের রক্ত না? কেন লুকালি আমাদের থেকে এত বড় খুশির কথা? মানে কি বলছো তুমি মা? কি বলছি মানে, আমি যে ঠাম্মা হব এটা কেন তুই লুকালি আমার থেকে? আমাদের সবার থেকে এত বড় খুশির খবর কি তুই কখনো লুকায়? আমি আজ তো ছোট বোনকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম, তেও আল্ট্রাসোনোগ্রাফি করা হচ্ছিল, আর তখনই সব জানতে পারি যে আমাদের ঘরে একটা নতুন অতিথি আসতে চলেছে। এই কথা শোনা মাত্রই জাঙ্কুক সেন্সলেস হয়ে পড়ে যায়। পরে ওর সাথে যারা কাজ করছিল সবাই জাঙ্কুককে ধরাধরি করে বেডে শোয়ার ব্যবস্থা করে। কিছুক্ষণ পর জাঙ্কুকের জ্ঞান ফিরে। জাঙ্কুকের জ্ঞান ফেরার সাথে সাথেই 1 মিনিটও দেরি না করে সে তেকে ফোন করে। তে, কি শুনলাম আমি এটা? কি শুনেছো? তুমি নাকি মা হতে যাচ্ছ? চুপ করে আছো কেন? উত্তর দাও। হ্যাঁ, আর তুমি বাবা হবে। কিন্তু কিভাবে সম্ভব? আমাকে বলবে একটু। তাহলে কি তুমি সেই দিন? হ্যাঁ, সেদিন আমি অপারেশন করিনি। সেই দিন যখন ডক্টর আমাকে অপারেশনের জন্য ডাকলেন, আমি ডক্টরকে রিকোয়েস্ট করেছিলাম, আমি অপারেশনটা করতে চাই না ডক্টর, আমি মা হতে চাই। এতে যদি আমার জীবন চলেও যায় যাক, তবু আমি মরে শান্তি পাবো। আর আজ যদি এই অপারেশন করি তাহলে যতদিন বেঁচে থাকবো প্রাণহীন বেঁচে থাকবো। এভাবে আমি বাঁচতে চাই না ডক্টর। আমি আজ এখানে এসেছি শুধু একটা মাত্র জাঙ্কুকের জন্য। আমার অপারেশনের কোনো ইচ্ছা নেই ডক্টর। ভগবান যদি চান তাহলে আমি এবার মা হতে চাই। আর প্লিজ আর একটা কথা রাখবেন, আমি যে এই অপারেশনটা করে নিই জাঙ্কুক যেন কোনোভাবে না জানতে পারে। প্রথমে ডক্টর রাজি হননি, পরে আমার কান্নাকাটি দেখে তিনি বললেন, আসলে সত্যি মায়েরা সব পারে সন্তানের জন্য। আজ তার প্রমাণ পেলাম। ভগবান এমন কোনো মিরাকেল করো যাতে তুমি মা হতে পারো, তোমার কোনো ক্ষতি না হোক। আর যদি তুমি এবারও মা না হতে পারো তাহলে কিন্তু অবশ্যই তোমার বর চলে যাওয়ার পর তুমি আমার সাথে দেখা করবে। যদি তখন আমি তোমার অবস্থার অবনতি দেখি তাহলে আমি তোমার অপারেশন করব। আমি তোমার কথা রাখলাম, তবে আমার কথাও তোমার রাখতে হবে। আমি তখনই ডাক্তারকে কথায় সায় দিলাম। ভগবান চাইলেই কি না পারে বলো? তুমি চলে যাওয়ার 2 দিন পরে আমি জানতে পারি আমি মা হতে চলেছি। তোমার মনে আছে ওই যে আমি ওই দিন কান্নাকাটি করেছিলাম তোমার শার্টটা বুকে জড়িয়ে, আর তুমি হঠাৎ করে এসে আমাকে কাঁদতে দেখে বলেছিলে আমি চলে যাচ্ছি বলে কাঁদছো? এর পরের বার একেবারে চলে আসবে তোমার কাছে, তখন আর এইভাবে কাঁদতে হবে না। আসলে সেই দিন তুমি চলে যাবে বলে কাঁদছিলাম না, আমি কাঁদছিলাম সেদিন আমি প্রথম বুঝতে পেরেছিলাম আমি মা হতে যাচ্ছি। সেদিন প্রেগনেন্সি টেস্ট করে 2টো লাল দাগ উঠেছিল, কিন্তু এই খুশির সংবাদটা তোমাকে দিতে পারিনি, তাই কাঁদছিলাম। কারণ আমি যদি তোমাকে ওই সময় আমার প্রেগনেন্সির কথা বলতাম
তুমি হয়তো আমাকে অ্যাবর্শন করতে বলতে, আর আমি একটা মা হয়ে কখনো এরকম করতাম না, কারণ আমার জীবনের চেয়ে আমার সন্তানের মূল্যটা বেশি। আমি যে তোমার সাথে এত বড় অন্যায় করেছি তার জন্য আমি তোমার কাছে খুব দুঃখিত। কেন করলে তুমি এমন? এখন যদি তোমার কিছু হয়ে যায় আমি কি নিয়ে বাঁচবো? কেন এত বড় একটা ডিসিশন একা নিতে গেলে তুমি? তুমি জানো মায়ের মুখে এই খবরটা শুনে আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, শুধু এটা ভাবতে ভাবতে যে তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো। কি অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হচ্ছি আমরা, যেখানে তোমার আজ খুশি হওয়ার কথা সেখানে তুমি কাঁদছো। শোনো, কান্না করো না। আমি তোমায় অতি শীঘ্রই একটা ছোট জাঙ্কুক নয়তো ছোটতে উপহার দেব। আমার কথাগুলো শুনে জাঙ্কুক আরো জোরে জোরে কান্না করছে। শোনো, ডাক্তার তোমাকে কি বলেছে? তোমার কোনো সমস্যা হচ্ছে? কষ্ট হচ্ছে? ডক্টর রেগুলার চেক আপ করতে বলেছে। কষ্ট তেমন হয় না, মাঝে মাঝে সামান্য পেটে ব্যথা হয় আর কি। ও কিছু না, আমি ঠিক আছি, তুমি একদম চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন তাহলে রেস্ট নাও। আচ্ছা, তুমি সাবধানে থেকো। আমি একা আনমনে ভাবতে থাকি আমি কত সৌভাগ্যবতী এমন বর পাওয়ায়। সত্যি একটা ভাগ্যের ব্যাপার। জাঙ্কুক আমাকে কতটা ভালোবাসে। আমার শ্বশুরবাড়ির লোকজনও ভীষণ ভালো, তারা আমাকে অনেক ভালোবাসে। বিশেষ করে মা মানে শাশুড়ি মা, আর তার ছোট ভাই মানে দেবর। আমি প্রেগনেন্ট জানার পর থেকে তারা আমাকে যত্নে ভরে রেখেছে। মা আমাকে কিছুই করতে দেয় না এখন। আমাকে শুধু বলেন আমি যেন সাবধানে হাঁটাচলা করি, আর আমাকে অভিমান করে বলে আমাকে একবারও জানালে না তুমি। খুব কষ্ট পেয়েছি আমি। আমি জড়িয়ে ধরে মাকে বলি আমি তো সারপ্রাইজ দিতে চেয়েছিলাম মা, ভেবেছিলাম আলট্রাসোনোগ্রাফি করে এসেই জানাবো, কিন্তু তার আগে সুযোগ পেলাম কোথায়? জেনে গেলে একা একা। মা আমাকে জড়িয়ে ধরে বললেন এবারের মতো ক্ষমা করে দিলাম, পরের বার যেন এমন ভুল না হয়। পরের বার আমি হয়তো আর থাকবো না মা। মানে? হ্যাঁ, কি যে বলতে কি বলি, মাথাটাই গেছে একদম। বেআইনরা জানে কিছু? না মা, আমি এখনো বাড়িতে কিছু জানাইনি। আচ্ছা তাহলে তোমার ফোনটা আনো তো। কেন মা? আরে আনো তো। এই নেন, এবার তোমার মাকে ফোনটা ধরিয়ে আমার কাছে দাও। এই নিন মা। আমি কল দিই। মা ফোন রিসিভ করতেই পাশ থেকে আমার মা বলে ওঠেন বেআইন কেমন আছেন? ভালো, তা আপনি কেমন আছেন? ভালো আর থাকতে দিলে কই? কেন, কি হয়েছে? যে মেয়ে পাঠিয়েছেন আমার ঘরে এই মেয়ের জন্য ভালো থাকা যায়? কি বলেন? কি কিছু করেছে? কি করেনি তাই বলেন। কি হয়েছে একটু খুলে বলেন তো। আপনার বাড়ির সবাইকে নিয়ে এক্ষুনি আমার বাড়িতে আসুন, যা বলার সামনাসামনি বলবো। কি হয়েছে কি এক্ষুনি বলুন না। কি কোনো অন্যায় করেছে? করলে ওর হয়ে আমি মাফ চাচ্ছি। সবাইকে নিয়ে আসা লাগবে না, আমি ওকে পরে বুঝিয়ে বলবো। একটু ফোনটা দেবে? না, দেওয়া যাবে না। আমি কিছু জানি না, এখনই আসতে হবে আপনাদের আমার বাড়িতে, যা বলার সামনাসামনি বলবো আমি। ফোন রাখছি এখন। মা এটা কি করলেন? সবাই তো ভয় পেয়ে যাবে, ভাবছে আমি কি না কি করেছি। আরে চিন্তা করো না তো, তোমার মনে নেই কবে এসেছিল আর এখন আর আসেই না বলতে গেলে। এভাবে না বললে আসতোই না। আজ সবাই ঠিকই আসবে দেখো। তুমি এখন রেস্ট নাও, আমি সবার জন্য রান্নার ব্যবস্থা করছি, আজ সবাই মিলে একসাথে খাবো। মা কত ভালো, কত খুশিও। আমার বাড়ির সবাই আজকে কতটা খুশি হবে। আজ সবাইকে নিয়ে খুব বাঁচতে ইচ্ছে করছে আমার। আমি সোফাতে বসেছিলাম, কিছুক্ষণ পরে আমার বাড়ির সবাই চলে আসে। তারা দৌড়ে আমার কাছে আসতেই আমার শাশুড়ি মা বলে ওঠে তুই মা হতে যাচ্ছে, আর আগে ক্ষমা চেয়ে নিচ্ছি এইভাবে বলার জন্য, নয়তো আপনারা কখনোই আসতেন না। তারা সবাই ভয় কাটিয়ে স্বস্তি নিঃশ্বাস ফেললেন। এখন সবাই খুশি, আর আমাকে বকাবকিও করে কেন আমি কাউকে বলিনি। সবাই মিলে একসাথে হাসাহাসি করছি, কত খুশি সবাই। এর মাঝে হঠাৎ কলিং বেলের আওয়াজ। আমি গিয়ে গেটটা খুলে দেখি সবাই মিলে একসাথে হাসাহাসি করছে, কত খুশি সবাই। এর মধ্যে হঠাৎ করে কলিং বেল বেজে উঠল। আমি গিয়ে গেটটা খুলতেই দেখি স্বয়ং জাঙ্কুক হাজির। আমি দেখে অবাক হব না খুশি হব বুঝতে পারছি না। তুমি? ও কোনো কথা না বলেই আমাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে। ছেলেটা এখন কাঁদবে নিশ্চিত। বলেছিলাম না কাঁদবে, কান্না শুরু করেছে। আচ্ছা এইভাবে কান্না করার জন্য তুমি এত দূর থেকে আমার কাছে এসছো? হঠাৎ না জানি কেউ এভাবে আসে। জানিয়ে আসলে কি সারপ্রাইজ দিতে পারতাম, তোমার মুখে এরকম অদ্ভুত সুন্দর হাসিটাকে দেখতে পারতাম। এত ভালো কিভাবে বাঁচতে পারে একটা মানুষ? তুমি যেভাবে বাসো ঠিক সেভাবে। জাঙ্কুকে দেখে সবাই অবাক হয়ে যায় আর খুশিও হয়।
তারপর সবাই মিলে একসাথে বসে ফ্রেশ হয়ে গল্প করে। মার রান্না হয়ে গেলে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি। আমাদের বাড়ির সবাই খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ কথাবার্তা বলে বাড়ি চলে যায়। সন্ধ্যা হয়ে এসেছে। মা আমাদের রুমে এসে জাঙ্কুককে ডেকে বললেন, কিরে তুই হঠাৎ চলে এলি, কাউকে কিছু জানালেও না? এমনিই মা, আমাদের ওখান থেকে একেবারে পাঠিয়ে দিয়েছে, এখন কাজকর্ম তো নেই তাদের, সেই জন্য। আবার যখন বেশি কাজ পড়বে তখন আবার ডাক দেবে, আপাতত তাদের লোক লাগবে না এখন। তোকে একাই পাঠিয়েছে? না না, আমার সাথে আরো কয়েকজনকে পাঠিয়েছে। থাক, আর চিন্তা করিস না, গোপাল যা করেন ভালোর জন্যই করেন। আচ্ছা রেস্ট নে তাহলে, রাতে এসে খেয়ে যাস। মা চলে যান। সত্যি সত্যি তোমাকে তারা পাঠিয়েছেন? একদম মিথ্যে বলবে না আমার সাথে। কি মিথ্যে বললাম? তোমাকে পাঠিয়ে দেয়নি ওরা, বরং তুমি নিজের ইচ্ছায় এখানে চলে এসছো, তাই না? কে বলেছে তোমাকে এইসব? আমার জন্য চলে এসছো, তাই না? জাঙ্কুক চুপ করে আছে। কেন মাকে মিথ্যে কথা বললে? আমি চাই না কেউ মনের ভুলেও তোমাকে খারাপ ভাবুক, কেউ না বলুক বউয়ের জন্য চাকরি ছেড়ে চলে এসেছি, আর তার শুনে তুমি কষ্ট পাবে। মা না বললেও বাড়ির কেউ না কেউ তো বলতে পারে। আর বাড়ি থেকে কথা বাইরে যেতে কতক্ষণ, আর বাইরে কথা গেলে জানোই কি হবে। আমি চাই না তোমার দিকে কেউ আঙুল তুলুক। কেন এত ভালোবাসা আমায় বলো? জাঙ্কুক আমাকে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি বলেই ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। কি? জি। কি ভাবছো মিসেস জাঙ্কুক? চুপ হয়ে গেলে যে? কিছু না। টায়ার্ড লাগছে? তুমি এসেছো জার্নি করে, তুমি টায়ার্ড, আমি কেন টায়ার্ড হতে যাব? রেস্ট নাও একটু। না, আমি ঠিক আছি। জানো জাঙ্কুক, আমার ইচ্ছে করছে আজকের দিনটা আমি যদি ফ্রেমে বন্দি করে রাখতে পারতাম কত ভালো হতো, তাই না? সবাই কত খুশি ছিল আজ। এত খুশি আমি আগে কখনো কাউকে দেখিনি। আবার একদিন বাড়িতে সবাই একত্রিত হয়ে কাঁদবে, তাই না? আমি শুধু কাঁদবো না, কারণ আমি নিজেই তো থাকবো না। কি সব আবল তাবল কথা বলছো তুমি? এমন কথা বলবা না, একদম একদম চুপ থাকবা। আচ্ছা ছাড়ো এসব। দেখি আমার মাটা কি করে। জাঙ্কুক আমার পেটে কান্দে বলে, প্রিন্সেস আপনি কি করছেন এখন? আপনাকে আপনার বাবা খুব মিস করছে। তা কবে আসবেন আপনি? এই 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 তুমি কি বললে? প্রিন্সেস? প্রিন্সেসই তো। কে বলেছে? যদি একটা প্রিন্স হয় তবে সে তো রাগে ভুলে যাবে, কথাই বলবে না। এটা আমার প্রিন্সেস, দেখবে তুমি। মেয়ে চাও তো? ভগবান আমাদের মেয়ে দেবেন, দেখো। ভালোবাসি, অনেকটা ভালোবাসি। পরের দিন জাঙ্কুক আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, জানার জন্য যে ডাক্তারের কাছ থেকে আমার কি অবস্থা। ডক্টর বললেন, আপাতত বেবি ছোট, তাই তেমন কোনো সমস্যা হবে না, কিন্তু বেবি বড় হওয়ার সাথে সাথে সমস্যা হবে, তবু যথেষ্ট চেষ্টা করবেন সমস্যার মোকাবেলা করার। জাঙ্কুক ডক্টরকে বললেন, আমি আমার বাচ্চা আর বউ দুজনকেই সুস্থ দেখতে চাই, প্লিজ ডক্টর। ডক্টর বললেন, ভগবানের ভরসা, আমরা চেষ্টা করব, বাকিটা ভগবানের হাতে। জাঙ্কুক আমাকে খুব যত্ন করে। আমার খেতে ইচ্ছা করে না বলে খেতে না চাইলে জোর করে খাইয়ে দেয়, আর এই বলে ইমোশনাল ব্ল্যাকমেল করে। প্রিন্সেস কিন্তু না খেয়ে আছে, তুমি না খেলে ও খাবার পাবে না। তখন আমি না চাইতেও খেয়ে নেই। প্রেগনেন্সিতে আমার মারাত্মক মুড হয়, খিটখিটে মেজাজ, হঠাৎ রাগ, মাঝরাতে এটা ওটা খেতে ইচ্ছে করে, অদ্ভুত ইচ্ছাও করে। একদিন রাত 3টে বাজে, তখন আমি জাঙ্কুককে ঘুম থেকে ডেকে তুলি। জাঙ্কুক তো ভয় পেয়ে যায় আমার কোনো সমস্যা হলো কিনা। পরে আমি বলি, জাঙ্কুক আমি আইসক্রিম খাবো। কটা বাজে জানো এখন? এই তো 2:30-3টে বাজবে হয়তো। এত রাতে আমি আইসক্রিম পাবো কোথা দিয়ে? আমি কিছু জানি না, আর তাছাড়া এখন আইসক্রিম খেতে হবে না, প্রিন্সেসের ঠান্ডা লাগবে। কিছু হবে না, ওরও আইসক্রিম খেতে ইচ্ছে করছে, তুমি আমায় আইসক্রিম এনে দাও। এত রাতে? সকালে এনে দিই, এখন লক্ষ্মী মেয়ের মতন ঘুমিয়ে পড়ো। না, আমি এখনই আইসক্রিম খাবো, তুমি এক্ষুনি আমাকে আইসক্রিম এনে দেবে, না হলে আমি ঘুমাবো না। আচ্ছা বাবু শোনো, তুমি এখন ঘুমাও, সকাল হলে দেখবে তোমার সামনে অনেক আইসক্রিম। না, আমি এখনই খাবো, না হলে ঘুমাবো না। সত্যি সত্যি জাঙ্কুক আমার জন্য আইসক্রিম নিয়ে আসে। এত রাতে আইসক্রিম পেলে কোথা থেকে? সব দোকান বন্ধ ছিল। একটা দোকানের মালিক দোকানের ভেতর থেকে আমাকে আইসক্রিম দেয়, তাকে আবার ঘুম থেকে তুলতে হয়েছিল। ওরে আমার বেবিটা, হয়েছে হয়েছে, এবার আইসক্রিম খেয়ে ঠান্ডা হও, ঠান্ডা হওয়ার পর ঘুমিয়ে একটু। ঠিক আছে।
আমার এই সময় অদ্ভুত ইচ্ছেগুলো জাংকুক চুপচাপ হাসি মুখে পূরণ করতো। তাতে ওর কষ্ট হতো ঠিকই। একদিন আমার খুব শাড়ি পরতে ইচ্ছে করলো, কিন্তু আমি নিজে শাড়ি পরতে পারি না। তাই জেদ করলাম জাংকুক আমাকে শাড়ি পরিয়ে দেবে। ও বারবার বলছিল মার কাছে চলো, মা সুন্দর করে শাড়ি পরিয়ে দেবে। কিন্তু আমার একটা জেদ যে জাংকুকই পরিয়ে দেবে। তাই বেচারা দীর্ঘ 2 ঘন্টা ধরে ইউটিউব দেখে শাড়ি পরিয়ে শেখে, তারপর আমাকে শাড়ি পরিয়ে দেয়। এই সময় নাকি এক একজনের এক এক রকম ইচ্ছা হয়, আর যাদের মুড সুইং হয় না তাদের কোনো সমস্যাই নেই। তো একদিন হঠাৎ আমার ডান পায়ের নুপুরটা পা থেকে ছিঁড়ে পড়ে গেল, আর আমি এই কান্না, নুপুর লাগবে মানে লাগবে, এখনই লাগবে। জাংকুক আমার কান্না থামাতে জুয়েলারি শপে যায়, কিন্তু আমার পায়ের মাপের কোনো নুপুর ছিল না। পরে দেখে এক জোড়া আছে, কিন্তু সেটা অন্য একজনের অর্ডারের, আর সে এসে নিয়ে যাবে। পরে জাংকুক জোর করে 1000 টাকা আরো বেশি দিয়ে ওই নুপুরটা নিয়ে আসে। এত জ্বালায় আমি, বেচারা তবু এক বিন্দু রাগ করে না। দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায়, সুখের মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি চলে যায়। এদিকে আমার পেটের ব্যথা খুব হতে শুরু করলো। আমি সহ্য করার চেষ্টা করি, কিন্তু পারি না। বেবি যখন নড়াচড়া করে আমার খুব কষ্ট হয়। ওই যে আমার সমস্যা আছে সেই জন্য, কিন্তু জাংকুককে বুঝতে দিই না। একদিন রাতে জাংকুকের বুকে মাথা রেখে আমি বলি, আমাদের মেয়ে হলে কি নাম রাখবে? তুমিই বলো। না তুমি বলো। না না তুমিই বলো। জিমিন রাখি, কেমন লাগবে? আমাদের মেয়ে হলে জিমিনই রাখবো, আর ছেলে হলে রাখবো কুনাল। আচ্ছা তাই হবে। জাংকুক, বলো। আমি চলে গেলে বলো না আমায়। উফ, চুপ করো তো তুমি, কোথাও যাবে না তুমি, আমাকে ছেড়ে তো একদমই না। আচ্ছা আচ্ছা যাবো না, এবার কান্না করা বন্ধ করো। জানো জাংকুক, আমার না অনেক শখ ছিল আমাদের একটা মেয়ে হবে, ছোট ছোট হাত, ছোট ছোট পা, ছোট একটা পুতুল। ওকে আমি আমার মতো সাজাবো। ওর না চুল কাটবো না, আমরা অনেক বড় চুল রাখবো, ক্লিপ কিনবো, অনেক সুন্দর সুন্দর ড্রেস পরাবো। কত স্বপ্ন আমার। সব হবে বাবু, তুমি একদম চিন্তা করো না। আমার কিছু হয়ে গেলে আমার মেয়েটাকে দেখে রেখো, মায়ের খেয়াল রেখো। উফ, চুপ করবে তুমি? তোমার কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো একবার ভেবে দেখেছো? কিছু হবে না তোমার, ঘুমাও এখন। এসব আজগুবি কথা ভাবে শুধু। এরপর হঠাৎ একদিন রাতে আমি ঘুমের মধ্যে অনুভব করি আমার পেটে ব্যথা হচ্ছে, আর এতটাই ব্যথা হচ্ছে যা আমি সহ্য করতে পারছি না, যার জন্য বাধ্য হয়ে আমি জাংকুককে ডাকি। জাংকুক দ্রুত আমাকে হসপিটালে নিয়ে আসে। আমি যে ডাক্তারের আন্ডারে আছি তাকে ফোন করে এবং সেও দ্রুত হসপিটালে আসে। ডক্টর বলেন এখন এমন ব্যথা হওয়ার কথা না, এখন তো অনেক সময় বাকি। যাই হোক, এখন যা করার করতে হবে, দেরি হয়ে গেলে সমস্যা হয়ে যাবে। আর বেবিকে কিন্তু আইসিইউতে রাখতে হবে। আগেই বলে দিলাম। জাংকুক, তোমরা ভগবানকে সাথে ডাকো, আর একটা পেপার পাঠাচ্ছি, সেখানে সইও করে দিও। আমাদের বাড়িতে খবর দেওয়া হয়েছে আমার সাথে জাংকুকের মা এবং বাবা এসেছে। জাংকুককে আমার হাত ধরে রেখেছে। জাংকুক আমাকে একটু জড়িয়ে ধরবে। জাংকুক আমাকে বুকের সাথে জড়িয়ে নেয়। ওর চোখে জল টপ টপ করছে, গায়ে বেয়ে পড়ছে। আমি না তোমায় অনেক ভালোবাসি, অনেক। আমিও। একটা নার্স এসে বললেন পেশেন্টকে এবার নিয়ে যেতে হবে, চলুন। কিন্তু মা বাবা কেউ তো এখন আসেনি। পেশেন্টের অবস্থা সিরিয়াস হয়ে যাচ্ছে, লেট করা যাবে না। মা মানে শাশুড়ি মা আমাকে জড়িয়ে ধরে বলে, ভয় পেও না বৌমা, কপালের সব ভরসা আছে। জাংকুক আমার হাত ধরে আছে। নার্স আমাকে নিয়ে যাওয়ার সময় জাংকুক আমার সাথেই যাচ্ছিল। যখনই আমাকে অপারেশন থিয়েটারে ঢোকানো হবে তখন জাংকুককে বলল, আমি কি ভেতরে যেতে পারি প্লিজ? সরি মিস্টার জিয়ন, আপনাকে বাইরেই থাকতে হবে। ডক্টর, আমার ওয়াইফকে চাই প্লিজ, কোনো কিছুর বিনিময়ে আপনি আমার ওয়াইফকে ফিরিয়ে দেবেন কিন্তু। জাংকুক আমার হাত ছাড়ে না তখনও। বাধ্য হয়ে ডক্টর বলেন, ওকে ভেতরে আসতে দিন ওনাকে। আমাদের হাত দুটো এখন একটু একটু করে ছুটতে লাগলো। জাংকুক আমার চোখের দিকে তাকিয়ে বলো না আমায়। জাংকুক আমার হাত তখনও ছাড়েনি। ডক্টর বলেন, ওকে ভেতরে আসবেন প্লিজ। আমার হাত দুটো একটু একটু করে ছুটতে থাকে। আমি জাংকুকের চোখে তাকিয়ে দেখি জল। ভুলো না আমায়। বাবা, আমি সুগাকেই বিয়ে করব। হাত ভেঙে গেছে তাতে কি প্রবলেম?
আচ্ছা ঠিক আছে, আমার তো তাতে কোনো প্রবলেম হচ্ছে না। তাছাড়া হাত তো আমারও ভাঙতে পারতো। তাছাড়া বিয়ের পর যদিও অ্যাক্সিডেন্ট করে হাত ভাঙতো তাহলে কি করতে তোমরা? তাছাড়া অ্যাক্সিডেন্ট তো আরো ইচ্ছে করে করেনি, বলো? তাহলে বাড়ির সবাই কেন এত ঘ্যান ঘ্যান করছে? ও একটু সুস্থ হোক, আমি শুভাকেই বিয়ে করবো, এটা আমি বলে রাখলাম, আর এটাই আমার শেষ কথা। মেয়েটা একদম তার মায়ের মতনই হয়েছে। জাঙ্কুক ভাবছে সেদিনের কথা, যেদিন জিমিনের মা তেও ঠিক এইভাবে কথাগুলো বলেছিল বাড়ির সবার বিপক্ষে গিয়ে, আর অবশেষে জাঙ্কুককেই বিয়ে করেছিল জিমিন। জাঙ্কুক আর তের একমাত্র মেয়ে। ও একটা ছেলেকে পছন্দ করে, আর বাড়িতে বিয়ের কথাবার্তা চলছিল। সুগাকে সবাই পছন্দ করে, জিমিন তাকে ভালোবাসে, আর তার নামই সুগা। জাঙ্কুক জিমিনদের সম্পর্ক মেনে নিয়েছে, তার বিয়ের কথাবার্তা চলছিল। কিন্তু এর মাঝে হঠাৎ সুগার অ্যাক্সিডেন্ট হয়, যাতে ওর হাতটা মারাত্মকভাবে ভেঙে গিয়েছিল। তাই জিমিনের কাকাই পিসি সবাই না করেছিল বিয়েটা করার জন্য জিমিনকে, কারণ হাতটা খুব বাজেভাবেই ভেঙে গিয়েছিল। যদি হাতটা ঠিক না হয়, আর ঠিক হলেও ওই হাত দিয়ে যদি কাজকর্ম না করতে পারে, তাদের কথা পুরুষ মানুষ। এক হাত অচল হলে দুনিয়া অর্ধেকটাই অচল। কাজ করে খেতে হবে। যদিও জাঙ্কুক জিমিনকে বাধা দেয়নি বিয়ের ক্ষেত্রে, কারণ ও জানে এরকম সময় মেয়ের পক্ষ না দিলে ঠিক কেমন লাগে, কারণ নিজেও সে এই পরিস্থিতির পক্ষে ছিল। আচ্ছা বাবা, কাকাই পিসি এরা তো সকলেই সুগাকে বিয়ে করতে আমাকে বারণ করলো, তাহলে তুমি একবার বারণ করলে না কেন? কারণ একদিন আমিও এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম, তাই আমি বুঝি পরিস্থিতিটা কত ভয়াবহ। তোর মা আমাকে ফিরিয়ে দেয়নি বলে আমি ডিপ্রেশনে পড়িনি, কষ্ট পাইনি, নয়তো আমি নিজেই ডিপ্রেশনের সাগরে বা কষ্টের সমুদ্রে তলিয়ে যেতাম। মা যেমন মেয়ে তেমনই তুই। আমি গর্ববোধ করি তোকে নিয়ে। তোর বিয়ে সুগার সাথেই হবে। মা তুমি কি বলো? আমি আর কি বলবো, তোর ইচ্ছে মতোই তুই যা করবি তাই কর। কি খুশি হয়েছেন না সবাই, নাকি অবাক হয়েছেন আমি বেঁচে আছি বলে? আমি তেয়ং বলছি। হ্যাঁ, আমি বেঁচে আছি, ভগবান আমাকে বাঁচিয়ে রেখেছেন। সেই দিন একটা মিরাকেল হয়। আমার জিমিন সময়ের আগে অতি তাড়াতাড়ি দুনিয়াতে আসে বলে, আর ভগবান চেয়েছে বলে আমি বেঁচে যাই। সেই দিন ডক্টর সি সেকশনের সাথে সাথে আমার সেই আগে না হওয়া অপারেশনটা করেন, আর আমাকে বলেন, ইটস মিরাকেল তেয়ং, ভগবান তোমার কথা এবং তোমার রাজকন্যার জন্য নতুন জীবন দিয়েছে, আর তুমি কন্যা সন্তানের মা হয়েছো। একথা বলে ডক্টর আমার জিমিনকে আমার বুকে দেয়। আমি জিমিনকে বুকে জড়িয়ে নিই। বাইরে জাঙ্কুক অপেক্ষা করছে। এতক্ষণে আমার বাড়ির সবাইও চলে এসেছে বোধহয়। ডক্টর আমায় একগাল হেসে বলেন, তুমি বড় ভাগ্যবতী তেয়ং, জাঙ্কুকের মতো বর পেয়েছো। আমি মুচকি হেসে স্বস্তির নিঃশ্বাস ফেলে দু চোখ বন্ধ করলাম। ডক্টর যখন জিমিনকে নিয়ে বাইরে বের হন, তখন সবাই জিমিনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। জাঙ্কুক ডক্টরকে জিজ্ঞেস করে, তে আমার কেমন আছে? ও ঠিক আছে তো? প্লিজ ডক্টর কথা বলুন। ও এখন কোথায়? আমি কি ওর কাছে যেতে পারি? ওকে কি দেখতে পারি? এক নিঃশ্বাসে কথাগুলো বলছিল জাঙ্কুক। ডক্টর তারপর জাঙ্কুককে শান্ত করে বলে, হয়েছে, এবার একটু শান্ত হন। আপনার তে ভগবানের অশেষ কৃপায় ঠিক আছে। ইটস মিরাকেল মিস্টার জিয়ন, আপনার ভালোবাসা, আপনার তে আপনার কাছে ফিরে এসেছে। সি সেকশনের সাথে সাথে আমরা সেই আগের দিনের অপারেশনটা করে ফেলি, আর কোনো ভয় নেই। সবাই জাঙ্কুক আর ডক্টরকে জিজ্ঞেস করে, কিসের অপারেশন? বাড়িকে বলবো আমি। এখন তোমরা একটু শান্ত হও, আমি এখন থেকে দেখতে চাই। একটু ওয়েট করুন মিস্টার জিয়ন, কিছুক্ষণের মধ্যে তেয়ংকে বেড়ে দেওয়া হবে, তখন আপনি তেয়ংয়ের কাছে যেতে পারেন। জাঙ্কুক এবার হাউমাউ করে কাঁদে, আর সাথে ডাক্তারকে কৃতজ্ঞতা জানায়। কিছুক্ষণ পর আমাকে বেড়ে দেওয়া হয়। জাঙ্কুক দৌড়ে আমার কাছে আসে, আমার হাত দুটো ধরে কাঁদতে কাঁদতে বলে, ভালোবাসি অনেকটা। ভয় পেয়ে গিয়েছিলাম জানো, তোমার কিছু হলে আমি। এই পাগল হয়ে গেছো নাকি? কিছুই তো হয়নি, এবার তো কান্না থামাও। তখন সবাই রুমে ঢোকেন। মা বাবা কাঁদতে কাঁদতে আমার কাছে আসে। আরে কান্না করছে কেন? ঠিক আছে তো আমি। এভাবে বাচ্চাদের মতো কান্না করে নাকি? ধুর, কান্না থামাও। মা মানে শাশুড়ি মা
জিমিনকে এনে জাংকুকের কোলে দেয় আর বলে, জানো তে মা, জাংকুক তে করতে করতে জিমিনকে দেখেনি এখনো অবধি। এখন তো দেখেছিস তোর তে, তোর মেয়েকে এবার দেখ। জাংকুক জিমিনকে বুকে জড়িয়ে জিমিনের কপালে চুমু খেয়ে বলে, মারে, তোর মায়ের জন্য ভয় পেয়ে গিয়েছিলাম আমি। তোর মায়ের কিছু হলে তোর আর আমার কি হবে বলতো? তাই টেনশনে তোকে কোলে নেয়নি এতক্ষণ। আমার প্রিন্সেস আমাকে বুঝবে, তাই না? আমার প্রিন্সেস তো আমার সোনা মা। তারপর জাংকুক জিমিনকে আমার পাশে শুয়ে দিয়ে বলে, এখন মামে দুজন দুজনকে ভালো মতো দেখো, গল্প সল্প করো, কিন্তু খবরদার ভুলো না আমায়। ছোট জিমিন আজ কত বড় হয়ে গেছে। ভগবান জিমিনকে আমার মনের মতো করে সৃষ্টি করে আমার বুকে পাঠিয়েছেন। সেই জাংকুকের মতো চোখ, জাংকুকের মতো হাসি, জাংকুকের মতো রাগ, জাংকুকের মতো জেদ আর চঞ্চল, আমি যেমনটা ভগবানের কাছে চেয়েছিলাম। আবার সে তার বাবার আদরে, বাবা ছাড়া কিছু বোঝে না, তার বাবাও তাকে ছাড়া কিছু বোঝে না। তাদের কাছে আমি যেন কোথা থেকে ভেসে এসেছি। মনে হয় আমি পাড়া প্রতিবেশী। দেখতে দেখতে আমার জিমিনটা অনেক বড় হয়ে গেছে। আজ ওর বিয়ে দিচ্ছি আমরা ওর পছন্দের ছেলের সাথে। ছেলেটা কয়েক মাস আগে একটা বড় অ্যাক্সিডেন্ট করেছে। ভগবানের অল্পের জন্যই বাঁচিয়ে দিয়েছে। একটা হাত মারাত্মকভাবে ভেঙে গেছে, প্লাস্টার করা হয়েছিল। ডাক্তার বলেছেন সময় লাগবে, তারপর ঠিক হবে। অনেকে বিয়েটা না করে দিতে বলেছিল, যেভাবে হাতটা ভেঙেছে যদি পরে ঠিক না হয়। কিন্তু আমার মেয়ে জিমিন পিছু পা হয়নি। আজ ভগবানের কৃপায় সুগা পুরো সুস্থ। প্লাস্টার খোলা হয়েছে, মাঝে মাঝে ব্যথা করে। ডাক্তার বলেছেন একটু সময় লাগবে ব্যথাটা সারতে। ও কিছু না। আমার জাংকুকের মুখের দাগগুলো বিয়ের 1-2 বছরের মাথায় মিলিয়ে গিয়েছিল, তবে 2-1টা দাগ এখনো মুখে রয়েছে। ওগুলো বোঝা যায় না ঠিক। তাই কখনো মানুষের খারাপ পরিস্থিতিতে তাকে ছেড়ে দিতে হয় না। পরিস্থিতি সবসময় এক থাকে না। ভগবান কখন কার সাথে কি করেন বলা যায় না। জাংকুক খুব কান্নাকাটি করেছিল মেয়ের জন্য। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল প্রায়। কলিজার টুকরোটা কিছুক্ষণের পর বিদায় হবে যে। কিন্তু নিয়ম যে এমনই, মেয়েদের ঘরে রাখা যায় না। রাখলে মা বাবা সারা জীবনের জন্য মেয়ে ঘরে রেখে দিতে পারতেন। জিমিনকে আজ খুব মিষ্টি লাগছে। এইমাত্র বিয়ে সম্পূর্ণ হলো আমার কলিজার টুকরোর। এবার বিদায়ের পালা। বুকের ভিতর চাপা একটা কষ্ট অনুভব করতে পারছি, তবু বিদায় তো দিতেই হবে। জিমিন এসে বাবাকে জড়িয়ে ধরে কাঁদছে। জাংকুকও মেয়ের কান্না সহ্য করতে পারছে না। সুগা জাংকুককে সান্ত্বনা দিয়ে বলছে, বাবা আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওর খেয়াল রাখবো। আপনার মতনই আগলে রাখতে পারবো কিনা জানি না, আমি আমার সাধ্য মতো চেষ্টা করব, যাতে ওর চোখে কখনো জল না আসে। আসলেও তা যেন আসে খুশির। জাংকুক সুগাকে জড়িয়ে ধরে বলে, বাবারে, আমার তো আমার মেয়েকে নিয়ে কোনো চিন্তাই নেই, কারণ তুমি ওর খেয়াল রাখবে আমি জানি। কিন্তু যে শান্ত মেয়ে আমার তো চিন্তা হচ্ছে তোমার জন্য। নিজের খেয়াল রেখো। জাংকুকের কথা শুনে কাঁদতে কাঁদতে সবাই হেসে দেয়। জিমিনও চোখ মুছে হাসতে হাসতে বলে, বাবা তুমিও না। তারপর জিমিন থেকে জড়িয়ে ধরে বলে, বাবার খেয়াল রেখো মা, তোমায় আমি অনেক ভালোবাসি। বাবা আমাকে সব কিছু বলেছে। আমি জানি তুমি কিভাবে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আমাকে জন্ম দিয়েছো। আমি ভগবানের কাছে এটাই কামনা করি, যাতে দ্বিতীয়বার আমাকে মানুষ রূপে জন্মগ্রহণ করালে আমি যাতে তোমার কাছেই জন্ম নিতে পারি। আমিও জিমিনকে জড়িয়ে ধরে বলি, নিজের খেয়াল রাখিস মা, আমিও তোকে অনেক ভালোবাসি। জিমিন সবাইকে বিদায় জানিয়ে সুগার সাথে চলে যাচ্ছে নতুন জীবনের জন্য। সুগা জিমিনের হাত ধরে নিয়েছে। যাওয়ার সময় জিমিন পিছনে তাকিয়ে সজোরে বলে ওঠে, বাবা মা খবরদার ভুলো না আমায়।